উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ভূগোলের সিলেবাসে দেখবে ইউনিট ফোর আছে হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। আর আজকের থেকে আমি এই হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল এই অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। আর এই অধ্যায়টিও কমপ্লিট করতে বেশ কয়েকটি ক্লাস লাগবে, ঠিক আছে? ফলে যারা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য এই অধ্যায়টি ইম্পর্টেন্ট তো অবশ্যই, পাশাপাশি যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, মানে এসএসসি এসএলএসটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা শুরু করি। দেখো, এই হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল কি আমরা সকলেই জানি, তাই কি না? হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল কি? যে ভূপৃষ্ঠে অবস্থিত বিভিন্ন সাগর, মহাসাগর, নদী, নালা, হ্রদ, জলাশয় ইত্যাদি জল বেষ্টিত এলাকাকেই একত্রে বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার বলে, তাই তো? আর এই বায়ুমণ্ডলের 97%ই হচ্ছে বায়ুমণ্ডলের 97%ই হচ্ছে সাগর, মহাসাগরের জল, তাই তো? তাই তোমাদের সিলেবাসে এই বায়ুমণ্ডল অধ্যায়ে সাগর, মহাসাগরের মানে মহাসাগরের তলদেশের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই জন্য আজকের ক্লাসে আমরা সাগর মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। দেখো, সাগর মহাসাগরকে আমরা উপর থেকে দেখলে ঠিক এরকম সমতল দেখি, তাই তো? কিন্তু সাগর মহাসাগরের তলে যে ভূমি আছে, মানে তলে যে মাটি বা ভূমি আছে, এই তলের ভূমি, সাগর মহাসাগরের তলের ভূমি কিন্তু সম্পূর্ণ এলাকাটা, সম্পূর্ণ ভূমি কিন্তু ঠিক এরকম সমতল নয়। সাগর মহাসাগরের তলদেশেও স্থলভাগের মতোই খাড়া ঢাল, উঁচু নিচু পাহাড়, শৈলশিরা, মালভূমি, সমভূমি, গভীর সমুদ্র খাত এগুলি আছে। দেখো, এই যে সাগর মহাসাগর, এই সাগর মহাসাগরের জলের তলাতেও তো কি আছে? ভূমি বা মাটি আছে, তাই কি না? তো এই সাগর মহাসাগরের তলায়, জলের তলায় যে ভূমি বা মাটি আছে, সেটা কি উপর থেকে দেখা যায়? সেটা উপর থেকে দেখা সম্ভব নয়, তাই কি না? উপর থেকে কি শুধু জল আর জল দেখা যায়, তাই তো? তো এই সাগর মহাসাগরের জলের তলায় যে ভূমি বা যে মাটি আছে, সেই ভূমিটা কেমন, মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতিটা কেমন, তা জানার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সমুদ্র বিজ্ঞানীগণ বিভিন্ন সমীক্ষা এবং অভিযান চালিয়েছেন। তো এই বিভিন্ন সমীক্ষা ও অভিযান চালিয়ে মহাসাগরের তল সম্পর্কে, ভূমি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন, ঠিক আছে? তো এই সমুদ্র বিজ্ঞানীগণ সমীক্ষা চালিয়ে এই মহাসাগরের তলদেশের ভূমি সম্পর্কে যেসব তথ্য সংগ্রহ করেছেন, তার ভিত্তিতে মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতিকে 5টি প্রধান ভাগে ভাগ করা যায় বা 5টি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। ওকে, তো এই ভাগগুলি কি কি দেখো, তোমরা ছবিতে লক্ষ্য করো, এই ছবিটা মুখস্থ রাখবে তাহলেই হয়ে যাবে। দেখো, মনে করো এটা হচ্ছে সমুদ্রের তীর, এটা হচ্ছে সমুদ্রের জলের পৃষ্ঠ, আর এই হচ্ছে সমুদ্রের জলের তলার ভূমি, ঠিক আছে? তো এই সমুদ্রের জলের তলার এই ভূমিটাকে বা সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতিকে কয়টা ভাগে বলছি? প্রধান 5টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতিকে প্রধান 5টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? কি কি দেখো, তো এটা সমুদ্রের তীর, ঠিক আছে? তো তীরের এপাশে এদিকে যেটা শুকনো জায়গা, এটা কি সমুদ্রের উপকূল। তো সমুদ্রের তীর থেকে দেখো, সমুদ্রের তীর থেকে এটা কি জলের তলায় আছে, মানে বাকি অংশটা কি সমুদ্রের তলায় আছে, জলের তলায় আছে। তো এই সমুদ্রের তীর থেকে এই যে এই পর্যন্ত এই অংশটাকে বলা হয় মহীসোপান। তাহলে মহীসোপান একটা ভাগ, ঠিক আছে? দেখো, এবার মহীসোপানের পরে এখান থেকে এই পর্যন্ত এই যে খাড়া ঢালের ভূমিটা আছে, এই খাড়া ঢালের ভূমিটাকে বলা হয় মহীঢাল, ঠিক আছে? আবার দেখো, সমুদ্রের তলায় এই যে এইটুকু ভূমি কি একদম সমতল, এটাকে বলা হয় গভীর সমুদ্রের সমভূমি,
ঠিক আছে। আবার দেখো এই যে এই অংশটা কি আছে, এই অংশটা আছে কি একদম গভীর গর্ত বা খাত, এই তো এটাকে বলা হয় গভীর সমুদ্র খাত। আর এই যে এই অংশটা কি উঁচু নিচু শৈলশিরার মতো, তাই তো উঁচু নিচু শৈলশিরার মতো, এটাকে বলা হয় সামুদ্রিক শৈলশিরা। ওকে, তো এই হচ্ছে 5টি ভাগ, কি কি? মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রে সমভূমি, গভীর সমুদ্র খাত আর সামুদ্রিক শৈলশিরা। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই মহীসোপান এবং মহীঢাল, কি বলছি, মহীসোপান এবং মহীঢাল, এই দুটা ভাগ সম্পর্কে ডিটেলসে জানবো। তো প্রথমে আমরা মহীসোপান সম্পর্কে ডিটেলসে জেনে নিই, চলো। ঠিক আছে, দেখো সমুদ্র তলদেশের কোন অংশটাকে আমরা মহীসোপান বলবো? দেখো দেখো এই মনে করো এটা হচ্ছে সমুদ্রের জল পৃষ্ঠ, সমুদ্র পৃষ্ঠ, এটা সমুদ্রের তলদেশের ভূমি। ঠিক আছে, এই হচ্ছে সমুদ্রের তীর। ওকে, তো সমুদ্রের তীর থেকে দেখো, সমুদ্রের তীর থেকে এই যে ভূভাগটা কি হচ্ছে খুব ধীরে ধীরে, খুব ধীরে ধীরে ঢালু হয়ে কি গভীর সমুদ্রের দিকে নেমে গেছে, তাই তো। তো এই সমুদ্রের তীর থেকে যে ভূভাগ খুব ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রের গভীর সমুদ্রের দিকে নেমে গেছে, এই অংশটাকেই, সমুদ্রের তলদেশের এই অংশটাকেই বলা হয় মহীসোপান। ঠিক আছে, এবার সমুদ্রের তীর থেকে এই মহীসোপান কত দূর পর্যন্ত হবে? দেখো সমুদ্রের তীর থেকে যেখানে গিয়ে মনে করো এখানে গিয়ে সমুদ্রের গভীরতা, জলের গভীরতা, জলের গভীরতা মনে করো 100 ফেদম বা 200 মিটার। ঠিক আছে, তো যেখানে গিয়ে জলের গভীরতা 100 ফেদম বা 200 মিটার, বা যেখান থেকে সমুদ্রের খাড়া ঢাল শুরু হচ্ছে, মহাসাগরের তলদেশে খাড়া ঢাল শুরু হচ্ছে, তার আগের এই অংশটা হচ্ছে মহীসোপান। ঠিক আছে, তো প্রশ্ন হতে পারে মহীসোপানের গভীরতা কত? 100 ফেদম বা 200 মিটার। তার মানে সমুদ্রের তীর থেকে এই 200 মিটার গভীরতা পর্যন্ত বা 100 ফেদম গভীরতা পর্যন্ত বিস্তৃত অংশটাই হচ্ছে কি মহীসোপান। ঠিক আছে, এখানে দেখো এই যে ফেদম, সমুদ্রের গভীরতা, সমুদ্র জলের গভীরতা পরিমাপের একক হচ্ছে ফেদম। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে সমুদ্রের গভীরতা পরিমাপের একক কি? ফেদম, তাই তো। মহীসোপানের গভীরতা কত? 100 ফেদম। ঠিক আছে, আর মনে রাখবে 1 ফেদম সমান সমান 6 ফিট বা 1.83 মিটার। ঠিক আছে, এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে 1 ফেদম সমান সমান কত ফিট? তাহলে 1 ফেদম সমান সমান 6 ফিট, বা 1 ফেদম সমান সমান কত মিটার? 1 ফেদম সমান সমান 1.83 মিটার। আর তোমরা মনে রাখবে এই ইকো সাউন্ডার যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের গভীরতা নির্ণয় করা হয়। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের গভীরতা নির্ণয় করা হয়? উত্তর কি হবে? ইকো সাউন্ডার। ঠিক আছে, আবার দেখো সমুদ্রের যেসব স্থানের গভীরতা সমান, সমুদ্রের তলদেশের যেসব স্থানের গভীরতা সমান, সেই সব স্থানগুলিকে যদি কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাহলে সেই রেখাকে বলা হয় আইসোবাথ, মানে সম গভীরতা রেখা। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে সমুদ্রের সমান গভীরতা বিশিষ্ট বা সমান গভীরতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? তাহলে উত্তর কি হবে? আইসোবাথ বলে। আবার দেখো আমরা সকলেই জানি এই মহাদেশীয় ভূত্বক বা মহাদেশের শিলাস্তরে কোন শিলার পরিমাণ বেশি? মহাদেশীয় ভূত্বক বা মহাদেশের শিলাস্তরে কি গ্রানাইট শিলার পরিমাণ বেশি, তাই তো। আর মহাসাগরীয় ভূত্বক, ক্লাস 8এই তোমরা পড়েছো, মহাসাগরীয় ভূত্বক বা মহাসাগরের তলদেশে কোন শিলার পরিমাণ বেশি? ব্যাসল্ট শিলার পরিমাণ বেশি, তাই তো। তাহলে মহাদেশের শিলাস্তরে গ্রানাইট শিলার পরিমাণ বেশি, বা মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত আমরা জানি, আর মহাসাগরীয় ভূত্বক ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত বলে আমরা জানি, তাই তো। কিন্তু মজার বিষয় দেখো, এই যে এইটুকু অংশ কোথায় আছে? সমুদ্রের তলায় আছে, জলের তলায়, তাই তো। কিন্তু এইটুকু অংশে কিন্তু এই গ্রানাইট শিলার পরিমাণ বেশি, গ্রানাইট শিলার আধিক্য দেখা যায়। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয়? এর দ্বারা বোঝা যায় বা প্রমাণিত হয় যে এইটুকু অংশ
এখন সমুদ্রের তলায় নিমজ্জিত, জলের তলায় ডুবে বা নিমজ্জিত আছে ঠিকই, কিন্তু এটা মহাসাগরের অংশ নয়, তাই কিনা? মহাসাগরের অংশ হলে কোন শিলা থাকতো? মহাসাগরের অংশ হলে ব্যাসল্ট শিলা বেশি থাকতো, তাই তো? কিন্তু এখানে কি আছে? গ্রানাইট শিলা আছে। তার মানে এই যে সমুদ্রের মহীসোপান অঞ্চল কার অংশ? মহাদেশেরই অংশ, তাই তো? মহাদেশের সম্প্রসারিত সমুদ্র জলে নিমজ্জিত অংশ, তাই কিনা? এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে মহাদেশের সম্প্রসারিত সমুদ্র জলে নিমজ্জিত অংশকে কি বলে? তো মহাসাগরের তলদেশে সমুদ্র জলে নিমজ্জিত অংশ, মহাদেশের সম্প্রসারিত এই অংশটাকে কি বলা হয়? মহীসোপান বলা হয়, ঠিক আছে? তার মানে দেখো, টেকনিক্যালি যদি বলি, তাহলে এই যে সমুদ্রের তীর, তাহলে সমুদ্রের তীরটাই কি মহাদেশের শেষ সীমা? তা তো নয়, কি? কারণ এইটাও কার অংশ? এইটুকুও কি মহাদেশেরই অংশ। ফলে মহাদেশের শেষ সীমা কোথায়? এইখানে গিয়ে মহাদেশ শেষ হচ্ছে, কি সমুদ্রের শুরু হচ্ছে, তাই তো? আবার দেখো, এই যে মহীসোপান অঞ্চল, এই মহীসোপানের এই যে ভূমির ঢালটা কেমন? খুবই কম, তাই কিনা? ভূমির ঢাল খুবই কম, অর্থাৎ মহীসোপান মৃদু ঢাল যুক্ত, তাই তো? মহীসোপানের গড় ঢাল 1 ডিগ্রি বা তার চেয়ে কম হয়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, মহীসোপানের গড় ঢাল কত? তার উত্তর কি হবে? 1 ডিগ্রি বা তার চেয়ে কম, তাই তো? তবে স্থান বিশেষে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো এটা কিন্তু ব্যতিক্রম। যদি প্রশ্ন হয় মহীসোপানের গড় ঢাল কত, তাহলে কিন্তু তোমাকে উত্তর কি হবে? 1 ডিগ্রি বা তার চেয়ে কম, ঠিক আছে? তো এই যে গড় ঢাল কিরকম দেখো, এই যে দেখো, আমরা ঢাল, তোমরা জ্যামিতি করার সময় যে কোণ পরিমাপ করেছো, এই যে এই কোণটা, এই যে এটা দেখো, তাহলে এই কোণটার পরিমাণ কম, আর কি এই যে এখানে এই কোণটার কি পরিমাণ বেশি, তাই কি না? এটা মনে করো ভূমির ঢাল, খাড়া ভূমির ঢাল, আর তাহলে খাড়া ভূমির ঢাল হওয়াতে এর কি কোণের পরিমাপটা বেশি, তাই তো? ঢালের পরিমাণটা বেশি, আর এটা ঢালটা কি মৃদু, এই জন্য এর কোণের পরিমাণটা কম। তাহলে এই মহীসোপানের ভূমির ঢাল কত? গড় ভূমির ঢাল 1 ডিগ্রি বা তার চেয়ে কম, ঠিক আছে? তোমরা এই ছবিটাতে লক্ষ্য করো, দেখো এই সমুদ্রের তীর থেকে খুব ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রের অভ্যন্তরের দিকে প্রবেশ করেছে, তাই তো? যেখানে গিয়ে সমুদ্রের খাড়া ঢাল শুরু হয়েছে, তার আগে পর্যন্ত সমুদ্রের তীর থেকে এই খাড়া ঢাল পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে কি সমুদ্রের মহীসোপান অঞ্চল। এবার দেখো, এই যে সমুদ্রের মহীসোপান অঞ্চল, সমুদ্রের তীর থেকে সমুদ্রের অভ্যন্তরের দিকে কত দূর পর্যন্ত বিস্তৃত হবে? দেখো, গভীরতা বলেছি আমি আগে কত পর্যন্ত? 100 ফেদম বা 200 মিটার গভীরতা পর্যন্ত, তাই তো? কিন্তু যদি বলি দূরত্ব, সমুদ্রের তীর থেকে কত দূরত্ব পর্যন্ত বিস্তৃত হবে, মানে কত দূর পর্যন্ত বিস্তৃত হবে? দেখো, সমুদ্রের যে মহীসোপান অঞ্চল, এই মহীসোপান অঞ্চলের গড় বিস্তার ধরা হয়েছে 75 কিলোমিটার। কি বলছি? গড় বিস্তার ধরা হয়েছে 75 কিলোমিটার, মানে সমুদ্রের তীর থেকে গড়ে 75 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবার এটা কোনো কোনো বইয়ে 78 কিলোমিটারও পাবে, ঠিক আছে? তাহলে গড় বিস্তার কত? 75 কিলোমিটার বা 78 কিলোমিটার। ওকে, দেখো তো এবার এই যে মহীসোপান অঞ্চল কতটা বিস্তৃত হবে, সেটা নির্ভর করবে এই সমুদ্রের তীরের যে ভূমি, সমুদ্রের তীরের ভূমিটা কেমন। দেখো, যদি সমুদ্রের তীরে এরকম পাহাড় পর্বত থাকে যে সরাসরি পাহাড়ের ঢাল সমুদ্রে গিয়ে মিশেছে, মনে করো এই পাহাড়ের ঢাল, এই হচ্ছে সমুদ্রের জলতল, তাহলে কি দেখা যাবে? এখানেই সমুদ্রের গভীরতা 200 মিটার, তার মানে কতটুকু? মাত্র এইটুকু বিস্তার, তাই তো? তার মানে কি বিস্তার কম হবে? তো সমুদ্রের উপকূলে, সমুদ্রের তীরে যদি পাহাড় পর্বত থাকে, বা পাহাড় পর্বত যদি সরাসরি সমুদ্রে গিয়ে মেশে, তাহলে সেই সমুদ্রের তীরে মহীসোপানের বিস্তার কম হবে, তাই তো? কিন্তু সমুদ্রের তীরে যদি সমভূমি থাকে, সমতল এলাকা থাকে, যেমন এটা সমুদ্রের তীর, এটা সমতল এলাকা, তাহলে কি হবে? ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্রে প্রবেশ করেছে, তাহলে দেখা যাবে যে এখানে গিয়ে সমুদ্র গভীরতা 200 মিটার বা 100 ফেদম, তার মানে কি এখানে বিস্তার বেশি,
তাই তো, মহীসোপানের বিস্তার বেশি, তাই তো। তো সমুদ্রের তীরবর্তী এলাকায়, সমুদ্রের তীরে যদি সমভূমি থাকে বা সমতল এলাকা থাকে তাহলে মহীসোপানের বিস্তার বেশি হয়, আর যদি সমুদ্রের তীরে পাহাড় পর্বত অবস্থান করে তাহলে মহীসোপানের বিস্তার কম হয়। কিন্তু গড় বিস্তার কত ধরা হয়? গড় বিস্তার ধরা হয় কত? 75 কিলোমিটার। কি বলছি, কোনো কোনো বইয়ে সেটা 78 কিলোমিটারও পাবে। এবার দেখো, এই যে মহীসোপান অঞ্চল, তাহলে এই মহীসোপান অঞ্চল মহাসাগরের যে তল, সমগ্র তলদেশের সাপেক্ষে এই মহীসোপান অঞ্চল কতটা স্থান দখল করে আছে দেখো। তো এটা নিয়ে কিন্তু মতভেদ আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম পেতে পারো, ঠিক আছে। তো এই ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এদের দেওয়া তথ্য অনুযায়ী মহাসাগরের তলদেশের 8.6% এলাকা, 8.6% এলাকা এই মহীসোপান অঞ্চলের অন্তর্গত, বা মহাসাগরের তলদেশের 8.6% এলাকা জুড়ে মহীসোপান অঞ্চল অবস্থান করছে, ঠিক আছে। আরেকটা তথ্য মনে রাখবে যে শতাংশের বিচারে আটলান্টিক মহাসাগরে মহীসোপান এর পরিমাণ সবচেয়ে বেশি। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন মহাসাগরে, শতাংশের বিচারে কোন মহাসাগরে মহীসোপান অঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি? তাহলে উত্তর কি হবে? আটলান্টিক মহাসাগরে মহীসোপান অঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি। আবার দেখো, এই সুমেরু মহাসাগরের সাইবেরিয়ার যে মহীসোপান, এই সাইবেরিয়ার মহীসোপান পৃথিবীর বৃহত্তম মহীসোপান। এই সাইবেরিয়ার মহীসোপান প্রায় 1500 কিলোমিটার, সমুদ্রের তীর থেকে প্রায় 1500 কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিস্তৃত। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে, পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোনটি? তাহলে উত্তর কি হবে? সুমেরু মহাসাগরের সাইবেরিয়ার মহীসোপান, ঠিক আছে। আবার দেখো, এই যে মহীসোপান অঞ্চল কি মনে হচ্ছে? সমতল মনে হচ্ছে, তাই কি না? তো এই মহীসোপান অঞ্চল সমতল হলেও এই মহীসোপানে কিন্তু নিমজ্জিত নদী উপত্যকা দেখা যায়। কি বলছি? নিমজ্জিত নদী উপত্যকা দেখা যায়, নিমজ্জিত হিমদ্রোণী বা হিমবাহ উপত্যকা দেখা যায়। আবার এই মহীসোপানেই প্রবাল প্রাচীর বিস্তার লাভ করে বা প্রবাল প্রাচীর দেখা যায়। আবার দেখো, এই মহীসোপান অঞ্চলই সমুদ্রের অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রশ্ন হতে পারে কিন্তু যে অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল কোনটি? উত্তর কি হবে? মহীসোপান, ঠিক আছে। এই মহীসোপান অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ হচ্ছে, দেখো যে এই মহীসোপানে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। মহীসোপানে পেট্রোলিয়াম পাওয়া যায়, মানে খনিজ তেল পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, মোনাজাইট পাওয়া যায়, এই মহীসোপানেই পাওয়া যায়। এছাড়া এই মহীসোপান থেকেই ঝিনুক, প্রবাল, মুক্তা এগুলো সংগ্রহ করা হয়। এগুলো খুব দামি, তাই তো, অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, তাই তো। আবার কি দেখো, এই মহীসোপানের জলের গভীরতা কত বলছি? ম্যাক্সিমাম 200 মিটার বা 100 ফেদম। আর মনে রাখবে, এই 100 ফেদম বা 200 মিটার গভীরতা পর্যন্ত সূর্যের আলো খুব সহজে প্রবেশ করতে পারে। এর গভীরে কিন্তু এর চেয়ে বেশি গভীরে সূর্যের আলো অত সহজে প্রবেশ করতে পারে না, ওকে। তো এই মহীসোপানে সূর্যের আলো প্রবেশ করতে পারে বলেই এই মহীসোপান অংশে প্রচুর সামুদ্রিক আগাছা, সামুদ্রিক উদ্ভিদ এবং প্ল্যাঙ্কটন জন্মায়। আর এই প্ল্যাঙ্কটন হচ্ছে সামুদ্রিক মাছের সবচেয়ে প্রিয় খাদ্য, ঠিক আছে। আর এই প্ল্যাঙ্কটন এখানে বেশি পরিমাণে, এই মহীসোপান অঞ্চলে বেশি পরিমাণে জন্মায় বলেই সামুদ্রিক মাছেরা এই প্ল্যাঙ্কটন খাওয়ার আশায় এই মহীসোপান অঞ্চলে এসে ভিড় করে। ফলে এখান থেকে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ সংগ্রহ করা হয়। সবচেয়ে বেশি মাছ ধরা হয় এই সমুদ্রের মহীসোপান অঞ্চলে। আর এইসব কারণে এই মহীসোপান অঞ্চল কি বলছি, অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আরও কীরকম দেখো, যে এই যে সমুদ্রের বন্দর, জাহাজ যেখানে নোঙর করে, সমুদ্রের বন্দর পোতাশ্রয় কি এই মহীসোপান অঞ্চলেই তৈরি করা হয়। এবার দেখো, এই যে সমুদ্রের এই মহীসোপান অঞ্চল, এই মহীসোপান অঞ্চলকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তটদেশীয় অঞ্চল, আর একটা হচ্ছে নেরেটিক অঞ্চল, ঠিক আছে। এই তটদেশীয় অঞ্চল কোনটা, মানে এই তটদেশীয় অঞ্চল কোনটা? দেখো, এই যে সমুদ্রের জলের যে উচ্চতা, সমুদ্রের জলের উচ্চতা কি সবসময় একই রকম থাকে? তা তো নয়। কি হয়, জোয়ারের সময় কি হয়, উচ্চতা
বৃদ্ধি পায়, তাই তো? ভাটার সময় উচ্চতা নিচে নেমে যায়, তাই তো? ধরো এই যে সমুদ্রের জল, এই যে উচ্চতা, এটা মনে করো গড় উচ্চতা, সমুদ্র পৃষ্ঠের এটা গড় উচ্চতা, ঠিক আছে? তাহলে ভাটার সময় কি হবে, এর চেয়ে উচ্চতা কি কমে যাবে, তাই তো? দেখো তাহলে গড় উচ্চতায় সমুদ্রের তীর এখানে, তাই তো? এবার মনে করো ভাটা, জোয়ার ভাটা, ভাটা হচ্ছে সমুদ্রে, ভাটা হওয়াতে সমুদ্রের জলতলের উচ্চতা নেমে গেল, নেমে এটা হচ্ছে ভাটার জলের উচ্চতা, ঠিক আছে? তাহলে দেখো ভাটার জলের উচ্চতা এটা, তারপরে তখন সমুদ্র তীর কোনটা, এই এটা হচ্ছে সমুদ্রের তীর, এইটুকু অংশের জল কি হয়েছে, নেমে গেছে, তাই তো? এইটুকু অংশে সমুদ্রের জল ভাটার সময় সরে গেছে, ঠিক আছে? তাহলে এই যে এইটুকু অংশ মহীসোপানের, এই যে এইটুকু অংশ গড় উচ্চতা আর কার, ভাটার জলের উচ্চতা, এর মাঝের এইটুকু অংশ, এটাকে বলা হয় তটদেশীয় অঞ্চল, ঠিক আছে? আর এই তটদেশীয় অঞ্চলের শেষ প্রান্ত থেকে, মানে এখান থেকে, এটা তটদেশীয় অঞ্চলের শেষ প্রান্ত, এখান থেকে এই পর্যন্ত, এই 200 মিটার গভীরতা পর্যন্ত বা মহীঢাল পর্যন্ত বা খাড়া ঢাল পর্যন্ত, এই যে বিস্তৃত অঞ্চল, এই অঞ্চলটাকে বলা হয় নেরিটিক অঞ্চল, ঠিক আছে? তো এই হচ্ছে মহীসোপানের দুটা অঞ্চল, তটদেশীয় অঞ্চল ও নেরিটিক অঞ্চল, ওকে? তো এই হচ্ছে মহীসোপানের ডিটেলসে আলোচনা। এরপর দেখো এই মহীঢাল, এই মহীঢাল কোনটা, দেখো দেখো তাহলে এটা কি বলেছি, এটা কি মহীসোপান, তাই তো? মহীসোপান কোথায় শেষ হচ্ছে, মহীসোপান এখানে গিয়ে মহীসোপান শেষ হচ্ছে, তাই তো? এবার মহীসোপানের শেষ প্রান্ত থেকে কি দেখছি আমরা, যে ভূমি হঠাৎ খাড়াভাবে ঢালু হয়ে কি হচ্ছে, গভীর সমুদ্রে নেমে গেছে, তাই তো? হঠাৎ খাড়াভাবে ঢালু হয়ে গভীর সমুদ্রে নেমে গেছে। তো এই যে হঠাৎ খাড়াভাবে, এই যে ঢালযুক্ত এলাকা, খাড়া ঢালযুক্ত এলাকা, এই খাড়া ঢালযুক্ত এলাকাটাই হচ্ছে কি, এইটুকু এলাকাই হচ্ছে, এখান থেকে এইটুকু এলাকাই হচ্ছে মহীঢাল, তাই তো? কোথায়, মহীসোপান যেখানে শেষ হচ্ছে তারপর থেকে মহীঢাল শুরু হচ্ছে, তাই তো? দেখো আর আগে কি বলেছিলাম, এই যে মহীসোপান, মহীসোপান বলেছিলাম প্রকৃতপক্ষে মহীসোপানটা কার অংশ, মহাদেশের অংশ, তাই তো? সমুদ্রের জলের তলায় নিমজ্জিত আছে, কিন্তু মহীসোপানটা মহাদেশের অংশ, তাই তো? তাহলে দেখো, তাহলে মহাসাগরের অংশ প্রকৃতপক্ষে কোথা থেকে শুরু হচ্ছে, এইটুকু, যে এটা যেহেতু মহাদেশের শেষ প্রান্ত, তাহলে এখান থেকে প্রকৃতপক্ষে মহাসাগর শুরু হচ্ছে, তাই তো? তার মানে এই যে মহীঢাল, মহীঢালকে আমরা কি বলতে পারি, মহীঢালকে আমরা বলতে পারি মহাসাগর, মহাদেশ আর মহাসাগরের সংযোগস্থল, তাই তো? কি হচ্ছে, মহাদেশ শেষ হচ্ছে, মহাদেশের অংশ শেষ হচ্ছে, আর মহাসাগরের অংশ শুরু হচ্ছে, তাই তো? তার মানে মহীঢাল কি, মহাদেশ ও মহাসাগরের সংযোগস্থল, ওকে? আর মহীঢাল থেকেই কি প্রকৃত মহাসাগর শুরু হচ্ছে, ওকে? এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে পরীক্ষাতে, প্রশ্ন আসে প্রকৃতপক্ষে মহাদেশের শেষ প্রান্ত কোনটা, মহীসোপান না মহীঢাল? দেখো তাহলে মহাদেশের শেষ প্রান্ত কোনটা, এখানে এসে মহাদেশ শেষ হচ্ছে, তাই তো? মানে কি প্রকৃতপক্ষে এই মহীঢালটাই হচ্ছে কি মহাদেশের শেষ প্রান্ত। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে প্রকৃতপক্ষে মহাদেশের শেষ প্রান্ত কাকে ধরা হয়, মহাদেশের শেষ প্রান্ত ধরা হয় কি এই মহীঢালকে। তোমরা এই ছবিতে লক্ষ্য করো, দেখো যেখানে এই মহীসোপান শেষ হচ্ছে, মৃদু ঢাল শেষ হচ্ছে, তারপরে এই যে হঠাৎ খাড়া ঢালু হয়ে গভীর সমুদ্রে নেমে গেছে, এই হঠাৎ খাড়া ঢাল বিশিষ্ট এই এলাকাটাই হচ্ছে মহীঢাল। আবার দেখো এই যে মহীসোপানের ঢালটা কি, মহীসোপানের ঢাল মৃদু, ঢাল কম, কিন্তু এই মহীঢালটা কি খাড়া ঢালযুক্ত, এই তো মহীঢাল খাড়া ঢালযুক্ত। মহীঢালের গড় ঢাল মনে রাখবে, মহীঢালের ভূমির গড় ঢাল হচ্ছে 4.5 ডিগ্রি। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, মহীঢালের গড় ঢাল কত, মহীঢালের গড় ঢাল কত, 4.5 ডিগ্রি, আর মহীসোপানের কত 1 ডিগ্রি বা তার কম, তাই তো? তো মহীঢালের গড় ঢাল 4.5 ডিগ্রি হলেও, 4.5 ডিগ্রি হলেও এই মহীঢাল 5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত হতে পারে। মহীঢালের ঢাল, ভূমির ঢাল 5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত হতে পারে, ওকে? আর যেহেতু ঢালের পরিমাণ বেশি, তাহলে কি হয় দেখো, যে এই মহীসোপানে কি হয়, এই মহাদেশ থেকে যে নদীগুলো আসে,
এই নদীগুলো কি করে এখানে যেহেতু ঢাল কম নুড়ি বালি কাকর এখানে সঞ্চয় করে, তাই তো নুড়ি বালি কাকর সঞ্চয় হয়। কিন্তু এই মহিঢালে ঢাল যেহেতু খাড়া, এই মহিঢালে কিন্তু এই সঞ্চয়ের পরিমাণ, সঞ্চয়জাত পদার্থের পরিমাণ খুব কম। মহিষপানে সঞ্চয় বেশি হয় কিন্তু মহিঢালে সঞ্চয় কম হয়। কম কেন হয় বুঝতেই পারছো, কেন? ঢাল খাড়া, এই তো। তো মহিঢালে সঞ্চয় কম হওয়া সত্ত্বেও কিন্তু মনে রাখবে এখানে কিছু পরিমাণে লাল, নীল এবং সবুজ বর্ণের কাদা, কি বলছি, লাল, নীল এবং সবুজ বর্ণের কাদা এই মহিঢালে সঞ্চিত হতে দেখা যায়। এবার এই লাল, নীল, সবুজ বর্ণের কাদাটা কি, সেটা আমি যখন মহাসাগরের তলদেশের সঞ্চয়জাত পদার্থ পড়াবো, মহাসাগরের সঞ্চয় যখন পড়াবো তখন সেটা ডিটেলসে বলবো, ঠিক আছে? এরপর দেখো, তাহলে এটা মহিঢালের শেষ প্রান্ত, তাই তো। মহিঢালের পরের এই অংশটার নাম কি? এটা গভীর সমুদ্রের সমভূমি, তাই তো। এবার দেখো এই মহিঢাল আর গভীর সমুদ্র, এই মহিঢাল এই গভীর সমুদ্রের সমভূমির মাঝে দেখো এই এলাকাটা, দেখো এই জায়গাটা কি স্বল্প ঢালযুক্ত, মানে এই খাড়া ঢালটা ধীরে ধীরে কি এখানে এসে কমেছে, তাই তো। কমে গিয়ে কি গভীর সমুদ্রের সমভূমির সঙ্গে মিশেছে। তো এই মহিঢাল আর গভীর সমুদ্রের সমভূমির এই মাঝের এই যে এলাকা, এই এলাকাটাকে মহিজাগান বলা হয়। কি বলে? মহিজাগান বলা হয়। এই মহিজাগান কি করে তৈরি হয়েছে? মহিজাগান দেখো, তো এখানে এই নদীর মাধ্যমে যেসব নুড়ি বালি কাকর বা নদীর মাধ্যমে যেসব ক্ষয়জাত পদার্থ আসে কিছু এখানে সঞ্চিত হয়, মহিষপণে সঞ্চিত হয়, তাই তো। তো এখানে এসে থিতিয়ে পড়লে মহিঢালে যদি ওই সঞ্চয়জাত পদার্থ থিতিয়ে পড়ে, তো মহিঢালে ভূমির ঢাল খাড়া হওয়ার জন্য থিতিয়ে পড়লেও সেটা কি মহিঢালের ভূমিতে সঞ্চিত হতে পারে না, তাই তো। সেটা কি হয়? সেটা গড়িয়ে নেমে মহিঢালের পাদদেশে গিয়ে জমা হয়, তাই তো। জমা হয়ে কি এখানকার ভূমির ঢাল কমে যায়, তাই তো। তো এই জমা হয়ে এই যে ভূমির ঢাল কমে গেছে, এটাই কি বলছি? মহিজাগান, ঠিক আছে। আর মনে রাখবে এই মহিঢাল, এই মানে মহাসাগরের বিচারে বললে মনে রাখবে আটলান্টিক মহাসাগরে মহিঢালের পরিমাণ বেশি, মহিষপানের পরিমাণও যেমন বেশি তেমনি মহিঢালের পরিমাণও বেশি, ঠিক আছে। তো এগুলো ছাড়াও, মহিজাগান ছাড়াও মহিঢালের ঠিক এরকম ছবিতে লক্ষ্য করো, সামুদ্রিক ক্যানিয়ন, গিরিখাত, এগুলো মহিঢালের মধ্যে দেখা যায়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।